বাফার সলিউশন এই টপিকস নিয়ে এখন আমরা পড়তে চলেছি। তো প্রথমে জানবো যে বাফার সলিউশন কাদেরকে বলা হয়। না, যে সমস্ত সলিউশনে বাইরে থেকে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড বা বেস অ্যাড করলেও সলিউশনের পিএইচের কোনোরূপ কোনো পরিবর্তন হয়। বাইরে থেকে স্মল অ্যামাউন্ট অফ সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস অ্যাড করলেও সলিউশনের পিএইচের কোনো চেঞ্জ হবে না, তাদেরকে বলা হচ্ছে বাফার সলিউশন। এবার কেন চেঞ্জ হবে না, কীভাবে হবে না, সেই বাফার মেকানিজম আমরা এক্সপ্লেন করবো একটু পরে। তাহলে বাফার সলিউশন কি বুঝতে পারলে? তো এই বাফার সলিউশন আর থ্রি টাইপস। এটা হচ্ছে অ্যাসিডিক বাফার। বাফার সলিউশন আর থ্রি টাইপস, এটা অ্যাসিডিক বাফার, একটা বেসিক বাফার আর একটা সিম্পল বাফার। তাহলে প্রত্যেকটা বাফার নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব। আর যারা একটা কথা শুনে রাখো যে বাফার সলিউশনকে যদি দীর্ঘক্ষণ রাখা হয় তাহলে কি পিএইচটা চেঞ্জ হয়ে যেতে পারে, কোশ্চেন আসে। বাফার সলিউশন লং টাইম যদি স্ট্যান্ড করা হয় তাতে পিএইচের কোনোরূপ কোনো পরিবর্তন হয় না। ওকে, তো আমরা প্রথমে পড়বো অ্যাসিডিক বাফার নিয়ে। অ্যাসিডিক বাফার কাদেরকে বলবো? অ্যাসিডিক বাফার হতে গেলে একটা উইক অ্যাসিড লাগবে, WA মানে উইক অ্যাসিড, এবং সেই উইক অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসের সল্ট লাগবে। যে উইক অ্যাসিড নেবে সেই উইক অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসের একটা সল্ট। তো কিছু এক্সাম্পল দেখো। অ্যাসিটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড এবং সেই উইক অ্যাসিডের সঙ্গে একটা স্ট্রং বেস NaOH এর রিয়াকশানে একটা সল্ট CH3CONA। তাহলে যে উইক অ্যাসিড নিয়েছি সেই উইক অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসের একটা সল্ট নিলাম, তাহলে অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম অ্যাসিডেট একটা বাফার সলিউশন। আরও বেশ কিছু এক্সাম্পল আছে দেখো, যেমন ফর্মিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম ফরমেট, H2S অ্যান্ড Na2S, HOCl and NaOCl, H2CO3 and Na2CO3, HNO2 and NaNO2। তো বুঝতে পারছো তো কেসটা কী হচ্ছে? একটা উইক অ্যাসিড নিচ্ছি, সেই উইক অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসের একটা সল্ট নিচ্ছি। যেমন দেখো H3PO4 and Na3PO। একটা কোশ্চেন আছে যে ফসফরিক অ্যাসিড কতগুলো বাফার সলিউশন তৈরি করতে পারে? না, তিনটে বাফার। কি করে বলো তো? না, একবার তিনটে প্রোটন বেস দ্বারা রিপ্লেস করেছো, আরেকবার দুটো প্রোটন বেস দ্বারা রিপ্লেস করো, আরেকবার একটা প্রোটন বেস দ্বারা রিপ্লেস করো। তাহলে তোমার H3PO4 এর তিনটে অ্যাসিডিক প্রোটন আছে বলে সে তিনটে বাফার সলিউশন তৈরি করতে পারে। তাহলে একটা উইক অ্যাসিডে যতগুলো অ্যাসিডিক প্রোটন আছে সে ততগুলো বাফার সিস্টেম তৈরি করতে পারে। যদি তোমাকে বলি H2CO3 কতগুলো বাফার সিস্টেম তৈরি করতে পারে? না, দুটো, কারণ এখানে দুটো অ্যাসিডিক প্রোটন আছে। তো ম্যাক্সিমাম টাইপ যত এক্সাম্পল ছিল দিয়ে দিলাম, ম্যাক্সিমামগুলোই উইক অ্যাসিড দিয়ে যতগুলো ছিল প্রায় দিয়ে দিয়েছি। কখনো স্ট্রং অ্যাসিড বাফার সলিউশন তৈরি করবে না। যেমন ধরো H2SO4 অ্যান্ড Na2SO, এখানে H2SO4টা স্ট্রং অ্যাসিড, তো এটা বাফার সলিউশন তৈরি করতে পারে না। ধরো HNO3 এটাও স্ট্রং অ্যাসিড, তো এও বাফার সলিউশন তৈরি করতে পারবে না। সিমিলারলি HCl অ্যান্ড NaCl, সিমিলারলি HClO4 অ্যান্ড NaClO4, তো এগুলো সবই স্ট্রং অ্যাসিড, তো এগুলো বাফার সলিউশন ফর্ম করতে পারবে না। তোমাকে চারটে এক্সাম্পল দেওয়া থাকবে, বলবে কোনটা অ্যাসিডিক বাফার বা কোনটা বাফার সলিউশন নয়। এখন দেখো আমরা পড়বো বেসিক বাফার। বেসিক বাফার, তো সিমিলারলি বেসিক বাফার হতে গেলে একটা উইক বেস লাগে, এবং যে উইক বেস নেবে সেই উইক বেসের সঙ্গে স্ট্রং অ্যাসিডের একটা সল্ট নেবে। যেমন একটা এক্সাম্পল দেখো NH4OH, এটা একটা উইক বেস এবং সেই উইক বেসের সঙ্গে স্ট্রং অ্যাসিডের একটা সল্ট, যেমন NH4OH অ্যান্ড NH4Cl, এটা একটা বেসিক বাফার। আবার ধরো AgOH অ্যান্ড AgCl, তো AgOH হচ্ছে একটা উইক বেস, সেই উইক বেসের সঙ্গে স্ট্রং অ্যাসিডের একটা সল্ট AgCl, etc। তো সিমিলারলি যদি তুমি কোনো স্ট্রং বেস নাও সে বাফার তৈরি করতে পারবে না। NaOH অ্যান্ড NaCl, KOH অ্যান্ড KCl, etc, এগুলো বাফার সলিউশন নয়। এবার পড়বো সিম্পল বাফার। উইক অ্যাসিড আর উইক বেসের সল্টকে বলা হয় সিম্পল বাফার, মানে যে সল্ট উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস থেকে তৈরি হয়েছে। এক্সাম্পল দেখো, যেমন CH3CONH4 অ্যামোনিয়াম অ্যাসিটেট, এই সল্ট উইক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড আর উইক বেস NH4OH থেকে তৈরি। তাহলে যে সল্ট উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস থেকে তৈরি সেই সল্টের অ্যাকুয়াস সলিউশনকে বলা হবে সিম্পল বাফার। যেমন AgCN, CH3CONH4, HCONH4, etc। এবার আমরা বাফার সলিউশনের পিএইচ কী করে ক্যালকুলেশন করব। তো বাফার সলিউশনের পিএইচ ক্যালকুলেট করা হয় যে ইকুয়েশনের সাহায্যে, ওটা একটু দেখো। পিএইচ সমান pKa প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। বুঝেছো?
বা পিওইচ সমান পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস, সল্টের কনসেন্ট্রেশন বাই বেসের কনসেন্ট্রেশন। তো এই দুটো ইকুয়েশনকে আমরা বলি হ্যান্ডারসন ইকুয়েশন। এই ফর্মুলায় কি ম্যাথ আসতে পারে আমি তোমাদের করিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। হ্যান্ডারসন ইকুয়েশন। আচ্ছা, বাফার সলিউশনের একটা পিএইচ রেঞ্জ হয়। পিএইচ রেঞ্জ বলতে না কোনো বাফার সলিউশনের পিএইচ ইকুয়াল টু পিকে এ প্লাস মাইনাস ওয়ান, মানে বাফার সলিউশনের পিএইচ পিকে এর থেকে এক বেশি বা এক কম হতে পারে, ওর বেশি নয়, মানে তার চেঞ্জটা পিকে এ প্লাস মাইনাস ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সিমিলারলি পিওইচ এর ক্ষেত্রেও তাই, পিকে বি প্লাস মাইনাস ওয়ান। কোনো বাফার সলিউশনের পিএইচ এর চেঞ্জ পিকে এর থেকে সর্বোচ্চ এক বেশি হতে পারে বা সর্বনিম্ন এক কম হতে পারে, ওই রেঞ্জের মধ্যেই থাকবে, ওর বাইরে চলে গেলে ওটাকে আর বাফার সলিউশন বলা হবে না। তো হ্যান্ডারসন ইকুয়েশন দিয়ে একটা ম্যাথ করতে হবে, এমন একটা ম্যাথ দিচ্ছি দেখো, যে 100 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড মিক্সড উইথ 20 ml 0.2 মোলার NaOH, হোয়াট ইজ দ্য পিএইচ অফ রেজাল্টিং সলিউশন। তোমাকে অ্যাসিডিক অ্যাসিডের পিকে এর ভ্যালু দেওয়া আছে 4.74। ম্যাথটা দেখে নাও, 100 ml 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিড মিক্সড উইথ 20 ml 0.2 মোলার NaOH, হোয়াট ইজ দ্য পিএইচ অফ রেজাল্টিং সলিউশন। তোমাকে অ্যাসিডিক অ্যাসিডের পিকে এর ভ্যালু দেওয়া আছে। তাহলে তোমরা প্রথমে কি করবে, মিলিমোল বার করবে অ্যাসিড আর বেসের, যেটা তোমরা পিএইচ এর ম্যাথেও করেছো। তো মিলিমোল ইকুয়াল টু আমরা কি জানি, ভলিউম ইন্টু মোলারিটি। তো অ্যাসিডিক অ্যাসিডের ভলিউম দেখো 100 ml আর মোলারিটি হচ্ছে 0.1, তাহলে 10 মিলিমোল। আর বেসের ক্ষেত্রে দেখো 20 ml ইন্টু 0.2 মোলার, তাহলে 4 মিলিমোল। তাহলে 4 মিলিমোল বেস 4 মিলিমোল অ্যাসিডকে নিউট্রালাইজ করে 4 মিলিমোল সল্ট ফর্ম করবে। 1 মোল অ্যাসিড 1 মোল বেসের সঙ্গে রিঅ্যাকশন করে 1 মোল সল্ট প্রডিউস করে। তাহলে 4 মিলিমোল বেস 4 মিলিমোল অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে 4 মিলিমোল সল্ট প্রডিউস করবে। তাহলে 10 মিলিমোল অ্যাসিডের মধ্যে যদি 4 মিলিমোল নিউট্রালাইজ হয়ে যায়, তাহলে এক্সট্রা কত মিলিমোল অ্যাসিড পড়ে আছে না 6 মিলিমোল। তো দেখো যে মিলিমোল যে অ্যাসিডটা পড়ে আছে ওটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, আর যে সল্ট পেয়েছে সেটা কে না CH3COONA। NaOH আর অ্যাসিডিক অ্যাসিডের মিলিত সল্ট কে না CH3COONA। তাহলে অ্যাসিডিক অ্যাসিড পড়ে আছে সলিউশনে আর CH3COONO আছে, তাহলে অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড CH3COONA মিলে একটা বাফার হতে পারে কিনা, তো এটা একটা বাফার সলিউশন। তাহলে এবার তোমার পিএইচ এর ফর্মুলা পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, লগ সল্ট বাই অ্যাসিড জানো তোমরা এটা। তো এবার পিকে এর ভ্যালু তোমাকে দেওয়া ছিল 4.74, এবার সল্টের কনসেন্ট্রেশন কত না 4 মিলিমোল, সল্ট তৈরি হয়েছে 4 মিলিমোল। তো মিলিমোল থেকে মোলারিটিতে যেতে গেলে টোটাল ভলিউম দিয়ে ডিভাইড দিতে হয়। টোটাল ভলিউম 120 ml, অ্যাসিডটা ছিল 100 ml, বেস ছিল 20 ml, আর অ্যাসিডের কনসেন্ট্রেশন কত না 6 মিলিমোল। তো মিলিমোল থেকে মোলারিটিতে যেতে গেলে সেই টোটাল ভলিউম দিয়ে ডিভাইড দেবে 120। তাহলে আলটিমেট তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে পিএইচটা পেয়ে যাবে। তো log 4/6 মানে আমি বলতে পারি log 2/3, log 2/3 কে লিখতে পারি log 2 মাইনাস log 3। log 2 এর ভ্যালু হচ্ছে 0.30, log 3 এর ভ্যালু 0.47, তো এটাই অ্যান্সার হবে 4.57। বোঝা গেছে? তাহলে তোমরা আগে অ্যাসিড আর বেসের মিলিমোল বার করলে, 4 মিলিমোল বেস বেরিয়েছে আর 10 মিলিমোল উইক অ্যাসিড। তো 4 মিলিমোল বেস 4 মিলিমোল অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে 4 মিলিমোল সল্ট প্রডিউস করেছে, আর বাকি 6 মিলিমোল অ্যাসিড পড়েছিল। তাহলে সল্টের কনসেন্ট্রেশন 4, অ্যাসিডের 6। বাকি তো তোমার ফর্মুলা জানা আছে। তারপরে বাফার সলিউশনের একটা খুবই ভালো ম্যাথ দিচ্ছি, করো তোমরা। দেখো কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য পিএইচ অফ এ মিক্সচার ইফ কন্টেন 100 ml 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিড প্লাস 100 ml 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট, এবং সেই সলিউশনে 10 ml 0.2 মোলার HCl অ্যাড করা হয়েছে। তাহলে পিএইচ কত সলিউশনটার, তোমাকে অ্যাসিডিক অ্যাসিডের পিকে এর ভ্যালু দেওয়া আছে। এবার দেখো কিভাবে করবে, এটা বাফারের ফর্মুলাতেই পিএইচটা হবে। তোমরা জানো পিএইচ সমান পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এবার এখানে দেখো দুটো অ্যাসিড আছে, অ্যাসিডিক অ্যাসিড আর HCl। তো এখানে হবেটা কি দেখো, নাই যে তোমার CH3COONA আছে, CH3COONA HCl এর সঙ্গে রিঅ্যাকশন করবে, দিয়ে কি তৈরি হবে CH3COOH প্লাস NaCl। তাহলে এবার দেখো 10 ml 0.2 মোলার মানে কত মিলিমোল, 2 মিলিমোল, 10 × 0.2।
আর অ্যাসিডিক অ্যাসিড আছে, সোডিয়াম অ্যাসিডের আছে 100 × 0.1, মানে 100 × 0.1 মানে 10 মিলিমোল। তাহলে এবার ভেবে দেখো 2 মিলিমোল HCl, 2 মিলিমোল সোডিয়াম অ্যাসিডেটকে 2 মিলিমোল অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করে দিচ্ছে। আমার 1 মোল সোডিয়াম অ্যাসিডেট থেকে 1 মোল অ্যাসিডিক অ্যাসিড পাই, তাহলে 2 মিলিমোল থেকে 2 মিলিমোল পাবো। তাহলে 10 মিলিমোল সোডিয়াম অ্যাসিডেট ছিল, তার মধ্যে 2 মিলিমোল সোডিয়াম অ্যাসিডেট অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। তাহলে আর কত মিলিমোল সোডিয়াম অ্যাসিডেট পড়ে আছে? না 8 মিলিমোল। আর অ্যাসিডিক অ্যাসিড তোমার আগে কত ছিল? না 100 × 0.1 মানে 10 ছিল, 10 মিলিমোল। এখন তুমি আরও 2 মিলিমোল পেয়ে গেলে। তাহলে এখন অ্যাসিডিক অ্যাসিডের মিলিমোল দাঁড়ালো কত? না 12 মিলিমোল। অ্যাসিডিক অ্যাসিডের মিলিমোল দাঁড়ালো 12 মিলিমোল। বুঝতে পারলে কেসটা কি হলো? এই HClটা সোডিয়াম অ্যাসিডেটের সঙ্গে রিয়াকশন করে অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করে দিল, ফলে কিছুটা সোডিয়াম অ্যাসিডেটের কনসেন্ট্রেশন কমে গেল আর অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেল। তাহলে pH সমান pKa, pKa এর ভ্যালু 4.74 প্লাস লগ সল্ট, তো সল্ট কত আছে? 8 মিলিমোল, আর অ্যাসিড কত আছে? 12 মিলিমোল। তো এটাই অ্যান্সার হবে। তো টোটাল যে ml দিয়ে ডিভাইড করতে হয়, মিলিমোলকে টোটাল ml দিয়ে ডিভাইড করতে হয়, তো টোটাল ml এরও যা এরও তা, তো টোটাল হচ্ছে তোমার 210, এরও 210, তো 210 কেটে যাবে, টোটাল লিখিনি। তোমার দেখো অ্যাসিড 100, বেস 100, আবার HCl এর 10, টোটাল 210 ml। তো তোমার সল্টের মিলিমোলকেও টোটাল ভলিউম দিয়ে ডিভাইড হবে, অ্যাসিডের মিলিমোলকেও টোটাল ভলিউম দিয়ে ডিভাইড হবে। তাহলে 4.74 প্লাস লগ 8/12, 8/12 মানে 4/, তো ওটাকে 2/3 লিখো ডাইরেক্ট। তো এবার দেখো 4.74 প্লাস লগ 2 মাইনাস লগ 3, তাহলে বুঝতে পারলে কি হলো? এই ক্যালকুলেশনটা তো বুঝতে পেরেছো, কিন্তু উপরে যেটা HClটা সল্টের সঙ্গে রিয়াকশন করে যে অ্যাসিডিক অ্যাসিড ফর্ম করলো, ফলে অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যে বাড়লো আর সোডিয়াম অ্যাসিডেটের কনসেন্ট্রেশন যে কমলো, এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা দেখে নাও। এই ধরনের আরও ম্যাথ আসতে পারে অ্যানাদার ডাটা দিয়ে, তো কনসেপ্টটা বুঝে নাও। তোমার এই HClটা সোডিয়াম অ্যাসিডেটের সঙ্গে রিয়াকশন করে সল্টের কনসেন্ট্রেশন কিছুটা কমালো আর অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বাড়ালো। তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি বাফার থেকে, দেখো। তাহলে এবার এই কোশ্চেনটার অ্যান্সার দাও যে হুইচ সলিউশনে যে বাফার, তোমাকে 4টা অপশান দেওয়া হয়েছে, কারেক্ট অপশানটা বলো। তাহলে কিভাবে বলবে দেখো, প্রথম অপশানে কি হচ্ছে না 100 ml অ্যাসিড অ্যান্ড 100 ml বেস নেওয়া হয়েছে, তাহলে পুরো অ্যাসিড বেস নিউট্রালাইজ হয়ে সল্ট হয়ে যাবে। তো কি সল্ট হবে? CH3COONA। কোনো অ্যাসিড এক্সেস পড়ে থাকবে কি? পুরোটাই নিউট্রালাইজ হয়ে CH3COONA তে কনভার্ট হয়ে যাবে, কারণ দুটোর কনসেন্ট্রেশন, দুটোর ভলিউম সবই একই। তাহলে পুরো অ্যাসিডটা NaOH এর সঙ্গে রিয়াকশন করে CH3COONA তে কনভার্ট হয়ে যাবে। তাহলে শুধু CH3COONA কি বাফার হতে পারবে? পারবে না, তাহলে এই অ্যান্সারটা হবে না। এবার বি অ্যান্সার, বিতে হচ্ছে 100 ml 0.1 মোলার মানে 10 মিলিমোল, 100 × 0.1, এখানে 150 × 0.1 মানে 15 মিলিমোল। তাহলে 10 মিলিমোল অ্যাসিড 10 মিলিমোল বেস রিয়াকশন করে কি হবে? সোডিয়াম অ্যাসিডেট হবে 10 মিলিমোল, আর 5 মিলিমোল NaOH পড়ে থাকবে। তাহলে NaOH আর CH3COONA এটা কি বাফার হবে? NaOH তো স্ট্রং বেস, হবে না। এবার অপশান সিতে দেখো 150 × 0.1 মানে 15 মিলিমোল অ্যাসিটিক অ্যাসিড, আর 100 × 0.1 মানে 10 মিলিমোল NaOH, তো রিয়াকশন করে 10 মিলিমোল CH3COONA হবে, প্লাস 5 মিলিমোল অ্যাসিডিক অ্যাসিড পড়ে আছে। তাহলে এবার বলো অ্যাসিডিক অ্যাসিড আর CH3COONA এটা বাফার হয় কি হয় না? না, অ্যাসিডিক অ্যাসিড এটা উইক অ্যাসিড এবং সেই উইক অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসের সল্ট, তাহলে অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম অ্যাসিডেট মিলে একটা বাফার হবে। তাহলে এ আর বি বাফার হবে না কেন বুঝতে পেরেছো? এতে কমপ্লিটলি অ্যাসিড উইক অ্যাসিড নিউট্রালাইজ হয়ে একটা সল্ট দিয়ে দিচ্ছে, এই সল্ট কোনো বাফার সলিউশন নয়। অপশান বিতে যেটা আছে তোমার CH3COONA প্লাস এক্সেস NaOH পড়ে থাকছে, তো NaOH বাফার সলিউশন তৈরি করে না। অপশান সিতে দেখো 150 × 0.1 মানে 15 মিলিমোল অ্যাসিডিক অ্যাসিড আর 10 মিলিমোল হচ্ছে NaOH, তো 10 মিলিমোল NaOH 10 মিলিমোল অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে 10 মিলিমোল সল্ট দেবে, আর 5 মিলিমোল এক্সট্রা অ্যাসিডিক অ্যাসিড পড়ে থাকছে। 1 মিলিমোল বেস 1 মিলিমোল অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে 1 মিলিমোল সল্ট দেয়, তো 10 মিলিমোল বেস 10 মিলিমোল অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে 10 মিলিমোল সল্ট দেবে,
তো বাকি 5 মিলিমোল উইক অ্যাসিড পড়ে আছে। তো অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম অ্যাসিটেট এই দুটো মিলে একটা বাফার হবে। তাহলে অপশান সিটা হচ্ছে বাফার। এবার বাফার ক্যাপাসিটি কাকে বলে শুনে নাও। এটা 1 লিটার বাফার সলিউশনের পিএইচ 1 ইউনিট চেঞ্জ করতে যত মোল অ্যাসিড বা বেস অ্যাড করতে হবে। কি বললাম যে 1 লিটার কোনো বাফার সলিউশনের পিএইচ 1 ইউনিট চেঞ্জ করতে যত মোল স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস অ্যাড করতে হবে। তো আলফা সমান ডিএ বাই ডিপিএইচ, কত মোল অ্যাসিড অ্যাড করলাম আর কত পিএইচ চেঞ্জ হলো। আর বিটা সমান ডিবি বাই ডিপিএইচ, কত মোল বেস যোগ করলাম আর কত পিএইচ চেঞ্জ হলো। তো এই বাফার ক্যাপাসিটিকে আলফা বা বিটা দিয়ে ডিনোট করছি যে কত মোল অ্যাসিড অ্যাড করলাম আর কত পিএইচ চেঞ্জ হলো। তো বাফার ক্যাপাসিটি থেকে একটা কোশ্চেন দিচ্ছি দেখো, যে আমি যদি 4 মোল HCl যদি আমি 1 লিটার একটা বাফার সলিউশনে অ্যাড করি, তাহলে বাফার সলিউশনের পিএইচ এত থেকে এততে চেঞ্জ হয়ে গেল। তাহলে বাফার ক্যাপাসিটি কত না, আলফা সমান আমরা জানি ডিএ বাই ডিপিএইচ। তো 4 মোল অ্যাড করেছি, তাহলে ডিএ হচ্ছে 4 আর পিএইচ এর চেঞ্জটা কত 2.9 থেকে 2.4, মানে চেঞ্জটা হচ্ছে 0.5। তাহলে বাফার ক্যাপাসিটির ভ্যালু হচ্ছে 8। বুঝতে পারলে, ডিএ বাই ডিপিএইচ, কত মোল অ্যাসিড অ্যাড করেছি, কত পিএইচ চেঞ্জ হয়েছে। একটা বাফার সলিউশনের পিএইচ সমান পিকেএ কখন হবে না, যখন তোমার সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন সেম হবে। কনসেন্ট্রেশন অফ সল্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ অ্যাসিড আর সেম, তখন পিএইচ সমান পিকেএ। তাহলে দেখো সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন কেটে যাবে যদি সেম হয়, মানে log 1, তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ।